সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ট্রাম্পের হত্যা প্রচেষ্টা দাবি প্রত্যাখ্যান করল ইরান। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। এবারে জানাবো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দোজকে পরিণত হবে, যেখান থেকে তারা আর ফিরতে পারবে না। জানাবো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে। লেবাননের হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে। গাজার বিরুদ্ধে 9 মাস ধরে যুদ্ধ করার পরও ইহুদিবাদী ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। জানিয়ে দেব লেবার পার্টির শাসনে ইসলামী দেশ হতে পারে যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদধারী জেডি ভ্যান্স বলেছেন, ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। লেবার পার্টির শাসনে যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে, কারণ লেবার পার্টি এখন ক্ষমতায় রয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ প্রতিক্রিয়ায় দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভের সহিংসতার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আন্দোলনের সহিংসতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটনে 2 স্থান থেকে বাংলাদেশের কোটা আন্দোলনের উপর নজর রাখার কথা জানিয়েছে দেশটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ট্রাম্পের হত্যা প্রচেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনিভাবে এ মামলা এগিয়ে নেবে। গত 14 জুলাই ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাটলারে এক নির্বাচনী জনসভায় গিয়ে গুলিবর্ষণের শিকার হন। রিপাবলিকান দলের এই সমর্থকের গুলিতেই ওই দিন ট্রাম্পের কান ফুটো হয়ে গেছে এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এ সম্পর্কে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জোরালো প্রতিবাদ জানিয়ে নাসের কানানি বলেন, এ ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই, বরং ইরান আইনিভাবে জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে, কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। 2020 সালের 3রা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার পরে ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল জাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়। যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দোজকে পরিণত হবে, যেখান থেকে তাদের ফেরার কোনো পথ থাকবে না। গতকাল সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইহুদিবাদীরা গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে, লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতিপূরণ করতে পারবে না, বরং তারা অনেকেই বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আলী বাকেরি জানান, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়েও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত অভিজ্ঞতা যে ইসরায়েল যত বেশি উত্তেজনা ছড়াবে এবং অপরাধযজ্ঞ চালাবে তত বেশি তারা মারাত্মক ঝুঁকি এবং বিপদের মধ্যে পড়বে।
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে। লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে। গাজার বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধ করবার পরও ইহুদিবাদী ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজার জনগণের প্রতিরোধ মোকাবেলায় তারা মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন হিজবুল্লাহ নেতা। পার্স টুডে আরও জানিয়েছে, সৈয়দ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে এবং আশুরায় হুসেইনির রাতে একথা বলেছেন। যদি তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা স্বেচ্ছায় গাজার সমর্থনের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, আল আকসা তুফান অভিযানের মাধ্যমে বরকত হল সহায়ক ফ্রন্টগুলোর পারস্পরিক সংহতি, বিশেষ করে লেবানন, ইরাক এবং ইয়েমেনের ফ্রন্টগুলোর মাঝে ঐক্য এবং সংহতি বড় রকমের অর্জন। এদের পেছনে আমেরিকা বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতার উস্কানি দিয়ে এলেও কোনো সফল হয়নি। তাদের সেই তৎপরতা এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, আশা করা যায় যে আল আকসা তুফান অভিযানে বিজয়ের পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য আরও সুদৃঢ় হবে। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ১৯৪৮ সাল থেকে আমাদের অঞ্চলে যা ঘটেছে তা একটি বড় রকমের দুর্নীতি। পশ্চিমাদের মদদে ইহুদিবাদী শত্রুরা আরবদের অপমানিত করছে। তিনি আরও বলেন, শত্রুদের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরাও মনে করেন যে প্রতিষ্ঠার ৭০ বা ৮০ বছর পর ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তাদের প্রাকৃতিক, ঐতিহাসিক এবং সামাজিক তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে ইসরায়েল এমন একটি স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, যারা বিশ্বাস করে যে ইসরায়েল হলো একটি ক্যান্সার টিউমার, তাদের হাতে অবশ্যই অবৈধ এই সরকার নির্মূল হওয়া উচিত। তাদের হাতে আল্লাহ এই অবৈধ দখলদার শক্তিকে শাস্তি দেবেন। হিজবুল্লাহর মহাসচিব ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে অবৈধ ইহুদিবাদী সরকার পতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এদিকে তেল আবিবের কর্মকর্তারা যুদ্ধে তাদের পরাজয় এড়াতে প্রতিরোধ কমান্ডারদের হত্যা করার মিথ্যা সংবাদ প্রচারের আশ্রয় নিয়েছে। লেবার পার্টির শাসনে ইসলামী দেশ হতে পারে যুক্তরাজ্য, জেডি ভ্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। লেবার পার্টির শাসনে যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে, কারণ লেবার পার্টি এখন ক্ষমতায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদধারী জেডি ভ্যান্স ওয়াশিংটনে এক ধর্মীয় সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর প্রথম সত্যিকার ইসলামী দেশে পরিণত হয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির ৪ দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। জেডি ভ্যান্সের এই মন্তব্য উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। ভ্যান্স সিনেটে অতীতে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তার এই বক্তব্য যুক্তরাজ্যের বৈশিষ্ট্যকে প্রকৃতভাবে প্রতিনিধিত্ব করে না। এবছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যদি ট্রাম্প এবং ভ্যান্স জয়ী হন, তাহলে অ্যাঞ্জেলা রেইনার তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসলামী দেশ হয়ে উঠেছে যুক্তরাজ্য, এমন বক্তব্যের মাধ্যমে ভ্যান্স মূলত অভিবাসনের বিষয়ে লেবার দলের দৃষ্টিভঙ্গি এবং নীতির সরাসরি সমালোচনা করেছেন। ডানপন্থী মার্কিন রাজনীতিবিদরাও প্রায়শই অভিবাসনকে কোনো দেশের ইসলামের উত্থানের সঙ্গে যুক্ত করেন এবং এক্ষেত্রে নিয়মিতভাবে যুক্তরাজ্যের দিকে ইঙ্গিত করে থাকেন। এদিকে ব্রিটেনে বেশি সংখ্যক মুসলমানদের যাওয়ার প্রবণতা শুরু হয় প্রায় ১ শতাব্দী আগ থেকে। বর্তমানে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে ব্রিটেনের ৬,৭০,০০,০০০ জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা মাত্র ৪০ লাখ। এ মাসে ৪ জুলাই সাধারণ নির্বাচনে জয়লাভ করে লেবার পার্টি ৫ বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তবে গাজায় নির্বিচারে গণহত্যার ব্যাপারে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার্কের ভূমিকায় ক্ষুব্ধ ছিল মুসলমানরা। তারা নির্বাচনে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ব্রিটিশ জনগণ দেশটির খারাপ অর্থনৈতিক পরিস্থিতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দখলদার ইসরায়েলের অপরাজযজ্ঞের প্রতি সরকারের সমর্থনের প্রতিবাদে ভোট দিয়েছে। এর অর্থ হল লেবার পার্টির বিজয় হলেও সেটা তার নিজের নীতির কারণে পায়নি, বরং সাবেক ক্ষমতাসীন দলের অপছন্দের কিছু কাজ এবং নীতির কারণে মানুষ বিদ্যমান বিকল্প ধারাটি বেছে নিয়েছে।